Okay. Assalamu alaikum to everyone. Now I am going to start my class. I hope all of you are fit and fine by the grace of Almighty, and I am also fine. Today our lesson is about use of am, is, are, or, অর্থাৎ am to is to are to. I am going to start my class and be attentive and enjoy my class. Please. Use of am, is, are, or, am to is to are to was to supposed to SUPPOSED এটাকে বলা হচ্ছে সাপোজড টু। সাপোজ টু অর্থাৎ এর অর্থগুলো আমরা দেখব। এটা এই ল্যাঙ্গুয়েজটা আমাদেরকে শিখতে গেলে এই ভার্বের ব্যবহারগুলো কিন্তু খুবই ভালোভাবে জানতে হবে। ভার্বের ব্যবহার না জানলে এই ক্লাসগুলো কিন্তু কিছুই পারা যাবে না। ভাষাটা যে কোনো ভাষা, বাংলা ভাষাতেও আগে ক্রিয়া ধরতে হবে। আমি ভাত খাই, এই বাক্যে ক্রিয়া কোথায় আছে এটা বুঝতে হবে। আমাকে কি ভালোভাবে শোনা যাচ্ছে? লেট মি নো দ্যাট, একটু সাড়া দাও। আমাকে দুজন কি শুনতে পারছো? আজকে ক্লাসে অনেকেই জয়েন করছে না। তো দেখো, আমি ক্লাসটা একটু করাই, কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমি প্রশ্নগুলো একটু নিব। অর্থাৎ বলা হচ্ছে, আমরা জানি এই ধরনের ভার্ব গুলাকে সেমি মডাল ভার্ব বলা হয়। সেমি মডাল ভার্ব কি বলেছি? ইউজ অফ এম, ইজ, আর, অজ, অয়ার, অর্থাৎ এরপরে টু যুক্ত করতে হবে। এরপরে কি যুক্ত হবে? টু যুক্ত হবে। যেমন এম টু, ইজ টু, আর টু। আমরা জানি এই ধরনের ভার্ব গুলাকে সেমি মডাল ভার্ব বলা হয়। প্রতিটা ভার্বই সেন্টেন্সে বিভিন্ন জায়গায় বসে ভিন্ন ভিন্ন অর্থ দিয়ে থাকে। আজ আমরা এই সকল ভার্ব গুলো দেখব। প্রতিটা ভার্বই সেন্টেন্সের বিভিন্ন জায়গায় বসে ভিন্ন ভিন্ন অর্থ দিয়ে থাকে। আজ আমরা এই সকল ভার্ব গুলা এর ব্যবহার দেখব। কি দেখব? ভার্বের ব্যবহার। স্ট্রাকচার অন, সাবজেক্ট প্লাস, খুবই একটা সহজ স্ট্রাকচার। এটা আমরা দেখতে পারবো। এখানে কি বলা হচ্ছে? সাবজেক্ট প্লাস এম টু, ইজ টু, আর টু প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন। আমি আবার বলি, সাবজেক্ট প্লাস এম টু, ইজ টু, আর টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। অর্থাৎ এই কাঠামোটি দ্বারা সাবজেক্টকে বর্তমানে স্বাভাবিকভাবে কিছু করতে হয় বোঝায়। এই কাঠামোটি দ্বারা সাবজেক্টকে বর্তমানে স্বাভাবিকভাবে কিছু করতে হয় এমন বোঝায়। ফর এক্সাম্পল, রুমা ইজ টু কুক রাইস। রুমাকে ভাত রান্না করতে হয়। রুমাকে কি করতে হয়? ভাত রান্না করতে হয়। রহিম ইজ টু গো টু মার্কেট এভরিডে। রহিমকে প্রতিদিন বাজারে যেতে হয়। দেখেন এই জায়গাটায়, এখানে সাবজেক্ট কি বলেন তো? এই যে আমি যদি এই বাক্যটা নিয়ে একটু কথা বলি, রুমা ইজ টু কুক রাইস, অর্থাৎ রুমাকে ভাত রান্না করতে হয়। রুমাকে কি করতে হয়? ভাত রান্না করতে হয়। এখানে সাবজেক্ট কি? রুমা। সাবজেক্ট অর্থ কি? কর্তা। কর্তা বসেছে প্রথমে সাবজেক্ট, তারপরে এখানে আমার রুল অনুসারে এম টু, ইজ টু, আর টু। তো রুমা এর পরে ইজ টু বসিয়েছি। এই জায়গাটা একটু ভালো করে দেখেন, রুমা ইজ টু কি বসালাম? রুমা ইজ টু। তারপর কি? কুক রাইস। প্রথমে সাবজেক্ট, তারপর এম টু, ইজ টু, আর টু। তো রুমার পরে ইজ টু বসেছে। তারপরে ভার্বের বেস ফর্ম বা ভি ওয়ান ফর্ম বসেছে, দেখেন কুক। আর তারপরে এক্সটেনশন বসেছে রাইস। এক্সটেনশন কি বসেছে? রাইস। খুবই সহজ একটা বিষয়, যদি ভালোভাবে একটু দেখতে পারেন খুব ভালো লাগবে। তাহমিনা ইয়াসমিন, খুব ধন্যবাদ ক্লাসে জয়েন করার জন্য। এই জায়গাটা দেখেন, এখানে আমরা আজকে পড়ছি যে ইউজেস অফ এম টু, ইজ টু, আর টু, অস টু, ওয়্যার টু। অর্থাৎ এইগুলার ব্যবহারটা আমরা একটু দেখব। আমরা জানি এই ধরনের ভার্ব গুলাকে সেমি মডাল ভার্ব বলা হয়। সেমি শব্দের অর্থ হচ্ছে অর্ধেক মডাল। যেমন বাসের ভিতরে দেখবেন, খুলনা থেকে যখন ঢাকায় যাই তখন চেয়ার কোচ থাকে। আর কিছু কিছু রয়েছে সেমি চেয়ার কোচ, অর্থাৎ এইগুলা কিন্তু রকিং চেয়ার না, সিট ভেঙে দেওয়া যায় না। চেয়ার কোচ গুলোতে দেখবেন সিট ভেঙে হেলা মানে হেলে বসা যায়, একেবারে বেডের মতো করা যায়। কিন্তু সেমি চেয়ার গুলো, সেমি মানে হচ্ছে অর্ধেক। আমি আরো একটু উদাহরণ দিতে পারি। দেখেন, ফুটবল খেলাতে ফুটবল খেলাতে কিন্তু ইয়ে হয়, ফাইনাল খেলা হয়। ফাইনাল কি খেলা হয় বলেন তো? ফাইনাল। আর আরেকটি খেলাকে বলা হচ্ছে সেমি ফাইনাল। তো এই সেমি শব্দের অর্থ হচ্ছে অর্ধেক। দেখেন, এই সেমি শব্দের কথা বলেছি আমি অর্ধেক, অর্থাৎ এটা হচ্ছে মডালের অর্ধেক কাজ করে দেয়। যেমন সাবজেক্ট প্লাস এম টু, ইজ টু, আর টু প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন। এই কাঠামোটি দ্বারা সাবজেক্টকে বর্তমানে স্বাভাবিকভাবে কিছু করতে হয় এমন বোঝায়। এক্সাম্পল দেখেন, রুমা ইজ টু কুক রাইস। রুমাকে ভাত রান্না করতে হয়। রহিমকে প্রতিদিন বাজারে যেতে হয়। রহিম ইজ টু গো টু মার্কেট এভরিডে। আমাকে বই পড়তে হয়। আই অ্যাম টু রিড বুক। তাদের প্রতিদিন প্র্যাকটিস করতে হয়। দে আর টু প্র্যাকটিস এভরি সিঙ্গেল ডে অথবা এভরি ডে। এখানে দেখেন, দে আর টু প্র্যাকটিস, এখানে তাদেরকে প্র্যাকটিস বা অনুশীলন করতে হয়। তাদেরকে কি করতে হয়? অনুশীলন। অর্থাৎ দে হচ্ছে সাবজেক্ট,
আর রুল অনুসারে বলেছি যে সাবজেক্টের পরে M2:R2। তো দে যেহেতু প্লুরাল সাবজেক্ট, এরপরে R2 হবে, অর্থাৎ দে আর টু। তারপর কি প্র্যাকটিস এভরি সিঙ্গেল ডে, অর্থাৎ তাদের প্রতিদিন প্র্যাকটিস করতে হয়। তাকে প্রতিদিন মাছ ধরতে হয়, শি ইজ টু ক্যাচ ফিশ এভরি ডে। আমাকে প্রতিদিন গান গাইতে হয়, আই অ্যাম টু সিং সংস এভরি সিঙ্গেল ডে। রূপা এবং সুমনকে প্রতিদিন কাজ করতে হয়, রূপা অ্যান্ড সুমন আর টু ডু দা ওয়ার্ক এভরি ডে। এইভাবে কোনো কাজ করতে হয়, যেতে হয়, খেতে হয়, মারতে হয়, ধরতে হয়, এইভাবে যদি কোনো কিছু করা বুঝায়, তখন আমরা কিভাবে করব? তখন স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস M2:R2 প্লাস V1 প্লাস এক্সটেনশন। দেখেন আবারও বলছি, সাবজেক্ট এখানে দেখেন এই বাক্যটা, রুমাকে ভাত রান্না করতে হয়, ইংরেজিটা কি হবে? রুমা ইজ টু কুক রাইস। রুমা ইজ টু কুক রাইস, এখানে সাবজেক্ট হচ্ছে রুমা, তারপর রুল অনুসারে তিনটার যে কোনো একটা বসাতে হবে। তো রুমা এর পরে ইজ টু বসাতে হয়, কেননা বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে। কোন টেন্সে আছে বলেন তো? প্রেজেন্ট টেন্সে, এই জন্য এখানে আমাকে ইজ টু বসাতে হবে। কি বসাতে হবে? ইজ টু। যদি পাস্ট টেন্সে থাকতো তাহলে কিন্তু আমাকে অস টু বসাতে হতো। রুমা ইজ টু কুক রাইস, রুমাকে ভাত রান্না করতে হয়। আমাকে স্কুলে যেতে হয়, আই অ্যাম টু গো টু স্কুল। অর্থাৎ রুলটাকে আপনারা বুঝতে পেরেছেন যে সাবজেক্ট প্লাস M2:R2 প্লাস V1 প্লাস এক্সটেনশন। দেখেন এই জায়গাটাও কিন্তু অনেকে বুঝতে পারে না যে স্যার V1 শব্দের অর্থ কি। V1 শব্দের অর্থ হচ্ছে ভার্ব অন। ভার্বের 5টি করে ফর্ম আছে। ইয়াসমিন, আপনি কি বুঝতে পেরেছেন? আমাকে একটু সংকেত দিবেন প্লিজ, লেট মি নো দ্যাট। তাহমিনা ইয়াসমিন। জি স্যার, আমি তো মাত্র স্যার জয়েন করছি, কোনো সমস্যা নেই, আমি ক্লাসটাও মাত্র বোঝার আমি, চেষ্টা করতেছি। হ্যাঁ ক্লাসটা আমি মাত্র শুরু করেছি। সুমন সরকার, প্লিজ লেট মি নো দ্যাট, বুঝতে পারছেন? আনমিউট করেন একটু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আবার সালাম। যদি বুঝাতেন, আমি এইমাত্র জয়েন করলাম স্যার। আচ্ছা ধন্যবাদ। দেখেন এই জন্য আমি কথা বললাম, তা নাহলে তো আমি বুঝতে পারতাম না। আবার সবাই একটু মিউট করে রাখেন, আমিও মিউট করছি, পড়াচ্ছি, আবার একটু কথা বলবো। দেখেন এখানে আমি বলেছি কি, আমাদেরকে বাংলায় যদি কোনো কথা এইভাবে বলতে হয়, রুমাকে ভাত রান্না করতে হয়, রহিমকে বাজারে যেতে হয়, আমাকে স্কুলে যেতে হয়, তাকে কাজটি করতে হয়, এই ধরনের বাক্য যদি গঠন করতে হয়, তখন আমাদের একটি নিয়ম স্ট্রাকচার হবে এইভাবে, সাবজেক্ট প্লাস M2:R2 প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। আবার দেখেন এই বাক্যটা দেখেন, রুমাকে ভাত রান্না করতে হয়। এই যে বাংলা বাক্যটা একটু দেখেন, রুমাকে ভাত রান্না করতে হয়, এটা কি হবে? রুমা ইজ টু কুক রাইস। রুমা ইজ টু কুক রাইস, রুমাকে ভাত রান্না করতে হয়। অর্থাৎ স্ট্রাকচার দেখেন, বাক্য গঠন প্রণালী কি হবে? সাবজেক্ট, এরপরে M2:R2, যে কোনো একটি আনতে হবে। সাবজেক্ট প্লাস M2:R2। দেখেন এখানে সাবজেক্ট কে? সাবজেক্ট বা কর্তা হচ্ছে রুমা। সাবজেক্ট দেখেন, আমি কিন্তু আমার প্রত্যেকটা ক্লাস আমি খুব কষ্ট করে ভেঙে ভেঙে বুঝাই দিই। আপনারা কেউ অন্যমনস্ক হবেন না, আমার এই ক্লাসটায় মনোযোগ ধরে রাখবেন, দেখবেন এই ক্লাসটা করে আপনি অনেক উপকৃত হতে পারবেন। জাস্ট কাম টু দা পয়েন্ট। কি বললাম? প্রথমে সাবজেক্ট এনেছি রুমা, তারপরে M2:R2, অর্থাৎ সাবজেক্টের পরে যে কোনো একটি আনতে হবে। তো রুমা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার একজন, এখানে রুমা ইজ টু হবে। কি হবে? রুমা ইজ টু। কে জানি আবার আনমিউট করেছেন, মিউট করে ফেলেন, শব্দ হচ্ছে। রুমা ইজ টু কুক রাইস, রুমাকে ভাত রান্না করতে হয়। এখানে কিভাবে বাক্যটা গঠন করবেন? প্রথমে সাবজেক্ট আনতে হবে, তারপর M2:R2। এখানে সাবজেক্টের পর আমি ইজ টু এনেছি, অর্থাৎ রুমা ইজ টু, রুমাকে করতে হয়, কি করতে হয়? কুক রাইস, ভাত রান্না করতে হয়। রহিমকে প্রতিদিন বাজারে যেতে হয়, রহিম ইজ টু গো টু মার্কেট এভরি ডে। রহিম ইজ টু গো টু মার্কেট এভরি ডে, রহিমকে প্রতিদিন বাজারে যেতে হয়। আমাকে বই পড়তে হয়, আই অ্যাম টু রিড বুক। তাদের প্রতিদিন প্র্যাকটিস করতে হয়, দে আর টু প্র্যাকটিস এভরি ডে। অর্থাৎ এই নিয়মে আপনি করবেন, প্রথমে সাবজেক্ট, তারপর M2:R2 যে কোনো একটি বসাবেন সাবজেক্ট অনুসারে, তারপর ভার্বের V1 ফর্ম বসাবেন, তারপর এক্সটেনশন বসাতে হবে। যেমন এখানে রুমা হচ্ছে সাবজেক্ট, তারপর ইজ টু বসেছে, রুমা ইজ টু, তারপর V1 ফর্ম বসেছে কুক, আর এক্সটেনশন বসেছে রাইস। রুমা ইজ টু কুক রাইস, রুমাকে ভাত রান্না করতে হয়। দেখেন এতক্ষণ ধরে আমরা দেখলাম হচ্ছে প্রেজেন্ট টেন্সের বাক্য কিভাবে আমরা গঠন করব M2:R2 ব্যবহার করে। এইবার দেখেন আমরা একটু অন্য কিছু দেখব।
অন্য কিছু কি আমরা দেখব। তো এই দেখেন এই নিয়মে আরো আছে, তাকে প্রতিদিন মাছ ধরতে হয়। শি ইজ টু ক্যাচ ফিশ এভরিডে, আমাকে প্রতিদিন গান গাইতে হয়। আই অ্যাম টু সিং, আই অ্যাম টু সিং এ সং এভরিডে, তোমাকে প্রতিদিন ইংরেজি শিখতে হয়। এইটা আপনারা মনে মনে একটু বলবেন সবাই আমার সঙ্গে, কি আমাকে প্রতিদিন ইংরেজি শিখতে হয়, কি বললাম, আমাকে প্রতিদিন ইংরেজি শিখতে হয়। আই অ্যাম টু লার্ন ইংলিশ এভরি সিঙ্গেল ডে, অথবা এভরিডে বলতে পারেন। আমাকে প্রতিদিন বাজারে যেতে হয়, যেমন এখানে অনেকে চাকরি করেন আমি জানি, তারা বলবেন যে আই অ্যাম টু গো টু অফিস এভরিডে, আই অ্যাম টু গো টু অফিস এভরিডে। দেখেন এখানে কি বলা হচ্ছে, এই প্রেজেন্ট টেন্সে এই ধরনের সেন্টেন্স গুলো যখন না বোধক বা নেগেটিভ করব তখন স্ট্রাকচারটা কেমন হবে দেখেন, খুবই সহজ। আবারও বলছি, খুবই সহজ। এই ধরনের স্ট্রাকচার গুলো যখন না বোধক বা নেগেটিভ করব তখন স্ট্রাকচারটা কেমন হবে দেখেন, সাবজেক্ট প্লাস এম নট ট্রু, ইজ নট ট্রু, আর নট ট্রু প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। আবার দেখেন, সাবজেক্ট প্লাস এম নট ট্রু, ইজ নট ট্রু, আর নট ট্রু প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। অর্থাৎ দেখেন এই জায়গাটা একটু খেয়াল করেন, সবাই পেরে যাবেন। এই যে প্রথম বাক্যে কি করেছি, সাবজেক্ট প্লাস এম টু, ইজ টু, আর টু প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন, তাই না? এখানে কি করবেন, এই যে এম টু ইস টু আর টু না, এই জায়গাটা দেখেন এখানে আমি নতুন করে কিছু বলিনি, শুধু বলেছি এম নট টু, ইজ নট টু, আর নট টু। অর্থাৎ নেগেটিভ করতে গেলে প্রথমে সাবজেক্ট, ওই একই বাক্য দেখেন, প্রথমে অ্যাফার্মেটিভ বা পজিটিভে ছিল রুমাকে ভাত রান্না করতে হয়, আর এই বাক্যটা কি আছে দেখেন তো, রুমাকে ভাত রান্না করতে হয় না, রুমাকে কি করতে হয় না, ভাত রান্না করতে হয় না। এর ইংরেজিটা কি হবে, রুমা ইজ নট টু কুক রাইস। আর আমি যখন বলেছিলাম রুমাকে ভাত রান্না করতে হয়, শুধু নাটা আমি কেটে দিলাম, তখন কি হয়, রুমা ইজ টু কুক রাইস, রুমা ইজ টু কুক রাইস। আর যখন আমি নেগেটিভ বা না বোধক করলাম তখন কি হলো, রুমাকে ভাত রান্না করতে হয় না, রুমা ইজ নট টু কুক রাইস। রহিমকে প্রতিদিন বাজারে যেতে হয় না, রহিম ইজ নট টু গো টু মার্কেট এভরিডে, আমাকে প্রতিদিন বই পড়তে হয় না, আই অ্যাম নট, আই অ্যাম নট টু রিড বুক এভরিডে, তাদের প্রতিদিন প্র্যাকটিস করতে হয় না, দে আর নট টু প্র্যাকটিস এভরি সিঙ্গেল ডে। অর্থাৎ আপনি যদি অ্যাফার্মেটিভটা পারেন তাহলে আপনি নেগেটিভটা অবশ্যই পারবেন। কি আমার কথা কি সবাই বুঝতে পারছেন ক্লিয়ার ভাবে? একটু আনমিউট করেন তো। জি স্যার, বুঝতে দেখেন পেরেছি। আমি খুবই সহজে দুইটা নিয়ম বুঝিয়েছি, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভে যেমন এই যে এই বাক্যটা দিয়ে একটু উদাহরণ দেই, রুমাকে ভাত রান্না করতে হয় না, আপনি নাটা বাদ দিয়ে করেন, প্রথমে কি লিখেছিলাম, রুমাকে ভাত রান্না করতে হয়, রুমা রুমা ইজ ইজ টু কুক রাইস। কুক রাইস। আর যখন বলবো রুমাকে ভাত রান্না করতে হয় না, তখন ওই ইজ এর রুমা পরে নট ইজ বসান, নট টু টু কুক কুক রাইস। রাইস। রুমাকে ভাত খেতে হয় না, রুমা ইজ নট টু ইট রুমা রাইস। ইজ নট টু ইট রুমাকে রাইস। মোবাইল কিনতে হয় না, রুমা ইজ নট টু বাই আ মোবাইল। রুমাকে স্কুলে যেতে হয় না, রুমা ইজ নট টু গো টু স্কুল। Go to রুমাকে school. বাজারে যেতে হয় না, রুমা ইজ নট টু গো টু মার্কেট। Not to go to খুবই school. সহজ, ঠিক আছে? এটা আমরা আবারও একটু প্র্যাকটিস করব। তো দেখেন আমরা অ্যাফার্মেটিভের পরে নেগেটিভ শিখেছি, এইবার আমরা আরো একটু নিচেই চলে যাব। তো এখানে কি বলেছে, তাকে প্রতিদিন মাছ ধরতে হয় না, শি ইজ নট টু ক্যাচ ফিশ এভরিডে, আমাকে প্রতিদিন গান গাইতে হয় না, আই অ্যাম নট টু সিং আ সং এভরি সিঙ্গেল ডে, তোমাকে প্রতিদিন ইংরেজি শিখতে হয় না, ইউ আর নট টু You লার্ন are not ইংলিশ to এভরি learn. সিঙ্গেল ডে, রূপা এবং সুমাকে প্রতিদিন কাজ করতে হয় না, রূপা অ্যান্ড সুমা আর নট টু ডু ওয়ার্ক এভরিডে, অরুণিতা এবং দীপনকে প্রতিদিন গান গাওয়ার জন্য অনুশীলন করতে হয় না, অরুণিতা অ্যান্ড দীপন আর নট টু প্র্যাকটিস এভরি সিঙ্গেল ডে। দেখেন যত বড় বাক্য হোক আপনি নিয়ম ঠিক রেখে করে যাবেন, দেখবেন মিলে যাবে, অঙ্ক করার মতো। আপনি সূত্র ঠিক রেখে করে যাবেন, আপনার অঙ্কের উত্তর অবশ্যই মিলবে। তো এখানে আমার স্ট্রাকচারটা কি হবে দেখেন, সাবজেক্ট প্লাস এম নট টু অথবা ইজ নট টু অথবা আর নট টু প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট, জাস্ট এতটুকু, আর কিচ্ছু করা লাগবে না। তারপরে দেখেন এখানে কি আছে, এবার আসি আমরা যখন সেন্টেন্স গুলাকে ইন্টারোগেটিভ করব তখন কিভাবে করব, এবং এই বাক্যগুলো শিখে আপনারা প্রতিদিন যে যার জায়গায় কর্মক্ষেত্রে এগুলো একটু প্র্যাকটিস করবেন। যেমন এখানে বলা হচ্ছে রুমাকে ভাত রান্না করতে হয়। আচ্ছা ইন্টারোগেটিভে কি বললাম বাংলাটা, রুমাকে কি ভাত রান্না করতে হয়, রুমাকে, রুমা না সরি এখানে রূপা লেখা হয়েছে, রুমা হবে। কি বলছে, রুমাকে কি ভাত রান্না করতে হয়, তো আমার অ্যাফার্মেটিভ কি রয়েছে, রুমাকে ভাত রান্না করতে হয়। আর এখানে নেগেটিভ কি হবে, রুমাকে ভাত রান্না করতে হয় না। আর ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক কি হবে, রুমাকে কি ভাত রান্না করতে হয়, আমাকে কি কি, আমাকে কি স্কুলে যেতে হয়,
আমাকে কি কাজটি করতে হয়, তাদেরকে কি মাছ ধরতে হয়। অর্থাৎ যখন ইন্টারোগেটিভ হবে তখন আমরা কিভাবে করব আমরা একটু দেখে আসি, চলেন। এখন আমরা আসি সেন্টেন্স গুলাতে ইন্টারোগেটিভ করব, তখন আমরা কি করব, তখন স্ট্রাকচারটি হবে নিম্নরূপ: এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। দেখেন, এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস টু প্লাস ভার্বের ভি ওয়ান ফর্ম প্লাস এক্সটেনশন। আবার একটু বলি, দেখেন, রুমাকে ভাত রান্না করতে হয়, রুমা ইজ টু কুক রাইস, এই বাক্যটা আমরা প্রথমে শিখে এসেছি। তো যখন আমরা এটা ইন্টারোগেটিভ করব বাক্যটা কি হবে, রূপাকে কি ভাত রান্না করতে হয়, তখন ওই যে এম টু ইজ টু আর টু না, ওই অক্সিলারি ভার্বটা প্রথমে আসতে হবে। অর্থাৎ এম ইজ আর প্রথমে আসবে, তারপর সাবজেক্ট বসবে। এই জায়গাটা একটু ভালো করে দেখেন, আমি দেখিয়ে দিচ্ছি। কি বললাম, এম ইজ আরটাকে প্রথমে আনতে হবে। রুমাকে কি ভাত রান্না করতে হয়, এখানে রূপা লেখা আছে, রুমা হবে। বলছে ইজ রুমা টু কুক রাইস। আবার দেখেন, ওই অ্যাম ইজ আর ওই যে অক্সিলারি ভার্বটা ওইটা প্রথমে এনে বসিয়ে দিতে হবে, আর সব ঠিক থাকবে। ইজ রূপা টু কুক রাইস, ওই যে এম টু ইজ টু আর টু, ওই ইজ বা এম বা আর, এই অক্সিলারি ভার্বটা প্রথমে বসবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর টু বসবে, তারপর এই যে দেখেন ভার্বের ভি ওয়ান ফর্ম কুক, এইটা বসবে, তারপর এক্সটেনশন বসবে। রূপাকে কি ভাত রান্না করতে হয়, ইজ রূপা টু কুক রাইস। রহিমকে কি প্রতিদিন বাজারে যেতে হয়, রহিম, দেখেন রহিমকে প্রতিদিন বাজারে যেতে হয়, এইটার ইংরেজি কি হবে, রহিম ইজ টু গো টু মার্কেট এভরিডে। কিন্তু যখন আমি বললাম রহিমকে কি প্রতিদিন বাজারে যেতে হয়, ইজ রহিম টু গো টু মার্কেট এভরিডে, এখানে কিন্তু একটা জিজ্ঞাসাবাদক চিহ্ন হবে। অর্থাৎ কি বললাম এখানে দেখেন, এখানে বলেছি ইজ রহিম, অর্থাৎ প্রথমে অ্যাম ইজ আর বসাতে হবে যে কোনো একটি অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর টু, তারপর ভার্বের ভি অন ফর্ম, তারপর এক্সটেনশন। আমাকে বই পড়তে হয়, আই অ্যাম টু রিড বুকস। আমাকে বই পড়তে হয়, আই অ্যাম টু রিড বুকস। আমাকে কি বই পড়তে হয়, অ্যাম আই টু রিড বুকস। এখানে দেখেন জিজ্ঞাসাবাদক চিহ্ন দিতে ভুলে গেছিলাম, আপনারা একটু এটা দিয়ে নিবেন। বললাম কি, আমাকে কি প্রতিদিন বই পড়তে হয়, অ্যাম আই টু রিড বুকস এভরিডে। তাদের প্রতিদিন প্র্যাকটিস করতে হয়, দে আর টু প্র্যাকটিস এভরি সিঙ্গেল ডে। তাদেরকে কি প্রতিদিন প্র্যাকটিস করতে হয়, আর দে টু প্র্যাকটিস এভরি সিঙ্গেল ডে। অর্থাৎ দেখেন, আমি তিনটা জিনিস কিন্তু একই সঙ্গে শিখিয়ে যাচ্ছি। একটি হচ্ছে অ্যাফার্মেটিভ, প্রথমে শিখিয়েছি, সেখান থেকে নেগেটিভ শিখিয়েছি, ওই এম টু ইজ টু আর টু, ওইটা হয়ে যাবে এম নট টু ইজ নট টু আর নট টু। আর যখন এটা ইন্টারোগেটিভ হবে তখন কি হবে, তখন আমরা শিখে ফেলেছি ওই এম ইজ আর, ওইটা যে কোনো একটি যেটা থাকবে ওইটা প্রথমে আনতে হবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর টু বসবে, তারপর ভার্বের ভি ওয়ান ফর্ম বসবে, তারপর এক্সটেনশন বসবে। কি বসবে বলেন তো, এক্সটেনশন। তাদেরকে কি প্রতিদিন প্র্যাকটিস করতে হয়, আর দে টু প্র্যাকটিস এভরি সিঙ্গেল ডে। তাকে প্রতিদিন মাছ ধরতে হয়, শি ইজ টু ক্যাচ ফিশ এভরিডে। এইটা দেখেন অ্যাফার্মেটিভে আছে, শি ইজ টু ক্যাচ ফিশ এভরিডে। এই যে দেখেন, এই যে বাক্যগুলো আমি শিখাই দিচ্ছি না, এই একই নিয়মে আরো 10টি 20টি বাক্য আপনারা নিজেরা একটু খাতায় লিখবেন, তবেই কিন্তু আমাদের বেশি কাজে দেবে। তাকে প্রতিদিন মাছ ধরতে হয়, শি ইজ টু ক্যাচ ফিশ এভরিডে। আচ্ছা, তাকে প্রতিদিন মাছ ধরতে হয় না, কি হবে, শি ইজ নট টু ক্যাচ ফিশ এভরিডে। শি ইজ নট, এই ইজ এর পরে এইখানে নট বসালে কিন্তু নেগেটিভ হয়ে যাবে। আর যখন আমি এই অ্যাম ইজ আর এটাকে প্রথমে নিয়ে আসবো, এই যে তাকে কি প্রতিদিন মাছ ধরতে হয়, ইজ শি টু ক্যাচ ফিশ এভরিডে, এই টু কিন্তু বাদ দেওয়া যাবে না। এই টু কিসের টু বলেন তো, অ্যাফার্মেটিভে কিন্তু ছিল এম টু ইজ টু আর টু, এই সেই টু কিন্তু এখানে একটু ফাঁকা করে বসিয়েছে, একটু দূরে সরিয়ে। অর্থাৎ প্রথমে অ্যাম ইজ আর বসাতে হবে যে কোনো একটি অক্সিলারি ভার্ব, তারপর এখানে দেখেন এই যেই বাক্যটা, তাকে কি প্রতিদিন মাছ ধরতে হয়, তাকে কি প্রতিদিন মাছ ধরতে হয়, অর্থাৎ সে মনে করে নদীতে মাছ ধরতে যায়। তো বলছে ইজ শি, প্রথমে অক্সিলারি ভার্ব, তারপর এখানে একটি সাবজেক্ট, তারপর ওই যে এম টু ইজ টু আর টু, এই টু কিন্তু ওই সেই একসঙ্গের টু, একটু আলাদা করে দিয়েছি। ইজ শি টু ক্যাচ ফিশ এভরিডে, তাকে কি প্রতিদিন মাছ ধরতে হয়। আমাকে প্রতিদিন গান গাইতে হয়, আই অ্যাম টু সিং আ সং এভরি সিঙ্গেল ডে। আমাকে কি প্রতিদিন গান গাইতে হয়, অ্যাম আই টু সিং আ সং এভরি সিঙ্গেল ডে। তোমাকে প্রতিদিন ইংরেজি শিখতে হয়, ইউ আর টু লার্ন ইংলিশ এভরি সিঙ্গেল ডে। তোমাকে কি প্রতিদিন ইংরেজি শিখতে হয়, আর ইউ টু লার্ন ইংলিশ এভরি ডে।
আচ্ছা, এই পর্যন্ত যা আমি পড়ালাম, একজন একটু আনমিউট করেন তো, কি বুঝছেন বা কি বুঝলেন? আমি কয় রকমের বাক্য শিখিয়েছি, কয়টা আইটেম শিখিয়েছি, যে কোনো একজন একটু আনমিউট করেন। স্যার আপনি 3 রকমের বাক্য শিখিয়েছেন, ধন্যবাদ, বলেন কি কি। অ্যাফার্মেটিভ, নেগেটিভ এন্ড ইন্টারোগেটিভ। ধন্যবাদ। এবং আমাকে করতে হয়, যেতে হয়, এরকম সেন্টেন্স হলে স্ট্রাকচার হবে M2:R2, ভার্বের B1 ফর্ম এবং এক্সটেনশন। ধন্যবাদ। আমি যা শিখিয়েছি আপনি পুরোটাই ধরতে পারছেন। অর্থাৎ এখানে আমি 3টা বাক্য শিখিয়েছি। এই বাক্যগুলা কিসের ব্যবহার দিয়ে শিখিয়েছি? M2:R2, প্রেজেন্ট টেন্সে। দেখেন আমরা পাস্ট টেন্সে যাব প্রেজেন্ট। এখনই। এখনই আমরা পাস্ট টেন্সে যাব, সেটা দেখতে পারবেন। এটাও একই রকম, শুধু ওখানে M2:2 এর পরিবর্তে OS2 অথবা OR2 হবে। একই নিয়ম, শুধু ওখানে চেহারা একটু পাল্টে যাবে। তো এখানে আমি 3টা শিখিয়েছি, অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ। অ্যাফার্মেটিভ হলে সাবজেক্ট প্লাস M2:R2, নেগেটিভ হলে সাবজেক্ট প্লাস এম নট টু, ইজ নট টু, আর নট টু, আর ইন্টারোগেটিভ হলে প্রথমে ওই এম ইজ আর আসবে, তার মাঝখানে সাবজেক্ট বসবে, তারপর আবার টু বসবে। যেমন এখানে আমি লিখেছি যে তাকে কি প্রতিদিন মাছ ধরতে হয়? ইজ শি, ইজ হচ্ছে আমার এখানে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট শি, তারপর টু। তো ইজ টু একসঙ্গে না বসিয়ে বসিয়েছি ইজ শি টু ক্যাচ ফিশ এভরিডে, ইজ শি টু ক্যাচ ফিশ এভরিডে। আমাকে কি প্রতিদিন গান গাইতে হয়? এম আই টু সিং আ সং এভরিডে। বাক্যগুলো খুবই সহজ। এটা আমরা একটু প্র্যাকটিস করবেন। আপনারা যখন অফিসে যাবেন, স্কুলে যাবেন, যে যার কাজে যাবেন, এটা মুখে মুখে একটু বলতে থাকবেন, মনে মনে একটু বলতে হবে। আমরা যে কোনো জিনিস শিখলে এটা রিপিট করতে থাকবেন, নিজের সঙ্গে নিজে কথা বলতে হবে। দেখবেন ভাষাটা আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে। আমি এতক্ষণ যা বুঝিয়েছি আপনারা হয়তো সবাই বুঝতে পেরেছেন। এখানে আমরা আরো একটু দেখি। এখন আমরা একটা ভার্ব দিয়ে আরো কিছু সেন্টেন্স একসঙ্গে দেখব। দেখেন এই বাক্যগুলো আমি একটু পড়ে ফেলি, আপনারা একটু শুনবেন, তারপর আপনারাও পড়বেন। খুব ইজি এন্ড সিম্পল। শি ইজ টু কুক রাইস, তাকে ভাত রান্না করতে হয়। শি ইজ নট টু কুক রাইস, তাকে ভাত রান্না করতে হয় না। ইজ শি কুক রাইস, ইজ শি টু কুক রাইস, তাকে কি ভাত রান্না করতে হয়? ইজ নট শি টু কুক রাইস, তাকে কি ভাত রান্না করতে হয় না। হোয়াই ইজেন্ট শি কুক রাইস, হোয়াই ইজেন্ট শি টু কুক রাইস, কেন তাকে ভাত রান্না করতে হয় না। হোয়ার ইজ শি টু কুক রাইস, হোয়ার ইজ শি টু কুক রাইস, তাকে কোথায় ভাত রান্না করতে হয়। হোয়েন ইজ শি টু কুক রাইস, তাকে কখন ভাত রান্না করতে হয়। হোয়েন ইজ শি টু কুক রাইস, তাকে কখন ভাত রান্না করতে হয়। এবার দেখেন এখানে ইউ আর টু রিড বুক, এইটা একজন একটু পড়ে ফেলেন, পড়েন। ইউ আর টু রিড আ বুক, হ্যাঁ, তোমাকে একটি বই পড়তে হয়। হ্যাঁ, ইউ আর নট টু রিড আ বুক, হ্যাঁ, তোমাকে একটি বই পড়তে হয় না। হ্যাঁ। আর ইউ টু রিড আ বুক, তোমাকে কি একটি বই পড়তে হয়। আরএন্ট ইউ টু রিড আ বুক, তোমাকে কি একটি বই পড়তে হয় না। ওয়াই আর ইউ টু রিড আ বুক, তোমাকে কেন একটি বই পড়তে হয় না। ওয়াই আরএন্ট ইউ টু, তোমাকে কেন একটি বই পড়তে হয়। ওয়াই আরএন্ট ইউ টু রিড আ বুক, তোমাকে কেন বই পড়তে হয় না। হাউ আর ইউ টু রিড আ বুক, তোমাকে কেমন ভাবে বই পড়তে হয়। ওয়েন আরএন্ট ইউ রিড আ বুক, তুমি কখন, তোমাকে কখন বই পড়তে হয় না। অসংখ্য ধন্যবাদ, প্রত্যেকটি বাক্য সঠিক হয়েছে, অনেক অনেক ধন্যবাদ। দেখেন এই জায়গাটা আমি যদি একটু বলি, এখানে হোয়াই শব্দের অর্থ যদি আমরা না জানি বাক্যটা বলতে পারবো না। হোয়াই, হাউ শব্দের অর্থ যদি না জানি বাক্যটা করতে পারবো না। হোয়েন, এই জন্য বলছি যে আমাদের WH ওয়ার্ড গুলোর অর্থ জানতে হবে। এই WH ওয়ার্ড গুলা কি, এর উপরে একটু ক্লাস নিয়েছি, আবারও নিব। অর্থাৎ ডাব্লিউ এবং এইচ যদি কোনো ওয়ার্ডের প্রথমে থাকে, এগুলাকে বলা হচ্ছে WH ওয়ার্ড যুক্ত শব্দ। যেমন হট, হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই, তারপরে রয়েছে হাউ, এগুলাকে WH যুক্ত শব্দ বলে। এগুলো দিয়ে, যেমন এখানে প্রথমেই শুরু করেছি, হোয়াই আর ইউ টু রিড বুক, তোমাকে কেন একটি বই পড়তে হয়। হোয়াই আরেন্ট ইউ টু রিড আ বুক, তোমাকে কেন বই পড়তে হয় না। হাউ আর ইউ টু রিড আ বুক, তোমাকে কিভাবে একটি বই পড়তে হয়। হাউ শব্দের অর্থ হচ্ছে কিভাবে বা কেমন করে। তো দেখেন এই জায়গাটায় আমি এখানে রিড ব্যবহার করেছি, এ বুক ব্যবহার করেছি, এবং এখানে সাবজেক্ট বা কর্তা ব্যবহার করেছি ইউ। এখানে দেখেন তো, এই যে প্রথম বাক্যটা লিখেছি, ইউ আর টু রিড আ বুক, তোমাকে একটি বই পড়তে হয়। আমি এই বাক্যটা নিয়ম ঠিক রেখে এর চেহারা একটু পাল্টে দিব। কিভাবে? ইউ আর টু রিড বুক, এটাকে আমি দিয়ে দিলাম উই আর টু ক্যাচ ফিশ, অর্থাৎ আমাদেরকে মাছ ধরতে হয়। উই আর টু ক্যাচ ফিশ। দেখেন এই
সাবজেক্ট এবং ভার্ব চেঞ্জ করে দিয়ে আমরা একটু বলে দেখি দেখি কেমন শোনায়। ইউ আর টু ক্যাচ ফিশ, ইউ আর নট টু ক্যাচ ফিশ, আর উই দিয়ে সরি, আর উই টু ক্যাচ ফিশ, আরেন্ট উই টু ক্যাচ ফিশ, হোয়াই আর উই টু ক্যাচ ফিশ, হোয়াই আরেন্ট উই টু ক্যাচ ফিশ, হাউ আর উই টু ক্যাচ ফিশ, হোয়াই আরেন্ট উই টু ক্যাচ ফিশ। কেন আমাদেরকে মাছ ধরতে হয় না, কখন আমাদেরকে মাছ ধরতে হয় না, কখন আমাদেরকে মাছ ধরতে হয়। দেখেন আমি নিয়ম ঠিক রাখলাম কিন্তু চেহারা চেঞ্জ করে দিলাম। একই ড্রেস, ওই ড্রেসটার মাপও একই রকম কিন্তু শুধু কালার আলাদা। দেখবেন একটা বান্ডেলে শাড়ি বা থ্রি পিস বা অনেক কিছু আমাদের ছেলেদের টি শার্ট 12টি 10টি করে থাকে। তো এখানে সাইজ একই রকম, শুধু কিন্তু একটু কালারটা ভিন্ন থাকে। এমনটি কি লক্ষ্য করেছেন দোকানে কখনো? নিশ্চয়ই করেছেন। তো এখানে কিন্তু হুম। এখানেও আমরা সাবজেক্ট এবং ভার্ব চেঞ্জ করে দিয়ে বাক্যটাকে একটু অন্যভাবে নিয়ে যেতে পারি। তো এটা আপনারা একটু করবেন, এটা আমাদের একটু হোমওয়ার্ক মতো থাকবে। হোমওয়ার্ক আরো দিব। তো এটা আমরা এখান থেকে একটু চেঞ্জ করেও কিন্তু ভিন্নভাবে করতে পারি। আমাকে কি বুঝতে পেরেছেন সবাই? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। গতকাল যে পেজটা দেওয়ার কথা ছিল ওই যে হোমওয়ার্কের জন্য স্যার, দেওয়া হয় নাই দেওয়া মনে হয় না, হয়। হ্যাঁ আমি একটু গ্রামের বাড়িতে না। ছিলাম, বিদ্যুৎ ছিল না, এই জন্য আজকে দিয়ে দিব, এখনই দিয়ে দিব, ও, এটা দিয়ে দিব। আচ্ছা, তো দেখেন এই ঠিক আছে। জায়গাটা আমি বললাম যে এখানে আমাদের সাবজেক্ট চেঞ্জ করেছি, ভার্ব চেঞ্জ করেছি, অবজেক্ট চেঞ্জ করেছি, কিন্তু আমি নিয়ম চেঞ্জ করিনি। আমার যে রুল, রুল একই রকম রয়েছে, অর্থাৎ এম টু ইজ টু আর টু এটা ব্যবহার করেছি, নেগেটিভ হলে এম নট টু, ইজ নট টু, আর নট টু, এবং কিছু ডাব্লিউএইচ শব্দ যোগ করেছি। তারপর দেখেন, এবার আমরা দেখবো একটু আগে যে কথাটা আমি বলেছিলাম, কথাটি হচ্ছে স্ট্রাকচার নাম্বার 2। এবার আমরা দেখব অজ এবং ওয়ার টু এর ব্যবহার, অজ টু এবং ওয়ার টু এর ব্যবহার। এইটা ঠিক এতক্ষণ যা শিখালাম একই রকম, শুধু ওই এম টু ইজ টু আর টু ওর পরিবর্তে অস টু অথবা ওয়ার টু ব্যবহার করতে হবে। অস টু অথবা ওয়ার টু ব্যবহার করব, আর কোনো পরিবর্তন করব না। কি আছে দেখেন, সাবজেক্ট প্লাস অস টু ওয়ার টু প্লাস V1 প্লাস এক্সটেনশন। ওই একই নিয়মে আপনি অ্যাফার্মেটিভ করতে পারবেন, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারবেন, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ। আপনি অঙ্কের সূত্র যদি মুখস্থ থাকে আপনি নিজে নিজে অঙ্ক করতে পারবেন। আমাদের সময় কিন্তু আমরা প্রাইভেট পড়তাম খুবই কম, যারা বুঝতো না তারা সারা বছরই পড়া লাগতো। কিন্তু এখানে যদি আপনি সূত্রগুলো বুঝতে পারেন, সিস্টেমটা বুঝতে পারেন, এই সিস্টেমে আপনি নিজে নিজে করে এগিয়ে যেতে পারবেন। যখন পারবেন না তখন টিচারের শরণাপন্ন হলেই হবে। তো এখানে আমি এতক্ষণ যা বলেছি, এই 35 মিনিট হয়ে গেল ক্লাসটি, এখনো যা বলবো হুবহু সবই এক, শুধু ওই প্রেজেন্ট টেন্সের জায়গায় পাস্ট টেন্স অস টু পাঁচ ওয়ার টু টেন্স এর হবে। ব্যবহার করব। খুব একই জিনিস, শুধু অ্যাম ইজারের জায়গায় ওয়াজার হবে। দেখেন আমরা একটু ভিতরে প্রবেশ করি। আর আমাকে রান্না করতে হতো, এখানে যদি আমি বাংলায় বলতাম মানে প্রেজেন্ট টেন্সে আমাকে রান্না করতে হয়, একটু আগে যেটা শিখে এসেছি, আই অ্যাম টু কুক রাইস। আর আমাকে রান্না করতে হতো, অ্যাম এর জায়গায় দেখেন শুধু ওয়াজ ব্যবহার করেছি, আমি আর কিচ্ছু পরিবর্তন করিনি। করেছি কি? না স্যার। তাহলে এটা আমাদের পক্ষে খুবই সহজ হবে। আমাকে রান্না করতে হতো, আই ওয়াজ টু কুক রাইস, আই ওয়াজ টু কুক রাইস, আমাকে রান্না করতে হতো। রহিম সাহেবকে প্রতিদিন অফিসে যেতে হতো, রহিম সাহেবকে প্রতিদিন অফিসে যেতে হতো। রহিম সাহেব ওয়াজ টু গো টু অফিস এভরিডে। যদি বলতাম রহিম সাহেবকে প্রতিদিন অফিসে যেতে হয়, তখন কি হবে? রহিম সাহেব ইজ টু গো টু অফিস এভরিডে, রহিম সাহেব ইজ টু গো টু অফিস এভরিডে। আর এখানে যেহেতু পাস্ট টেন্সে আমি বলেছি রহিম সাহেবকে প্রতিদিন অফিসে যেতে হতো, তখন হবে রহিম সাহেব অস টু গো টু অফিস এভরিডে, রহিম সাহেব অস টু গো টু অফিস এভরিডে। দেখছেন এর জায়গায় শুধু অজ, আর সব ঠিক আছে। রূপাকে প্রতিদিন স্কুলে যেতে হতো, কি হবে বলেন তো? রূপা ইজ টু, এখানে রূপা ভুল লেখা ওয়াচ, হয়েছে, এখানে ইজ ওয়াচ, অজ ওয়াচ হবে, হবে হ্যাঁ স্যার। এখানে, এখানে অজ হবে, WAS। রূপা অজ টু গো টু স্কুল এভরিডে। তোমাকে প্রতিদিন বই পড়তে হতো, ইউ ওয়্যার টু রিড বুকস এভরিডে। তাকে প্রতিদিন মাঠে গিয়ে অনুশীলন করতে হতো, দে ওয়্যার টু প্র্যাকটিস এভরিডে ইন দ্য ফিল্ড। এই এখানে ওয়্যার টু বসেছে, প্রেজেন্ট টেন্সে হলো, এখানে হতো দে আর টু প্র্যাকটিস এভরিডে ইন দ্য ফিল্ড। এর বাংলাটা হতো কি? তাদেরকে প্রতিদিন মাঠে গিয়ে অনুশীলন করতে হয়, করতে হয়। দেখেন আমি বারবার একটি কথা বলি আমার প্রত্যেকটা ক্লাসে, সেটা হচ্ছে ভার্বের যে পরিবর্তন হচ্ছে, কোথায় কখন কিভাবে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনটা যদি একটু ভালোভাবে শেখা যায়, এই ভাষাটা আপনার কাছে অনেক অনেক সহজ হয়ে যাবে। যারা রাশিয়ায় থাকে, আমার এক রিলেটিভ, সে রুশ ভাষা জানে।
অনেকে আছে ভারতবর্ষে থাকে, হিন্দি ভাষা জানে, আমরা বাংলা ভাষা জানি, ইংরেজি কেন জানবো না? একটি ভাষা শেখা খুবই সহজ, শুধু এই ভাষাটা কিভাবে সহজে শিখতে হয় এই টেকনিক গুলো জানতে হবে। আমাদের দেশের ছেলে মেয়েরা, আমরা ক্লাস 1 থেকে সেই মাস্টার্স পর্যন্ত ইংরেজি ভাষাটা শিখতেই থাকি, প্রত্যেকটা ক্লাসে ইংরেজি শেখা কম্পালসারি, বাধ্যতামূলক। তারপরও আমরা 15-20 বছর হয়ে যায়, কিন্তু আমরা ভাষাটা শিখতে পারি না। কেন পারি না? আমরা সঠিক পদ্ধতিতে এগোতে পারি না, আমরা কিছু কঠিন নিয়ম অনুসরণ করে ফেলি, যার কারণে ভাষাটা আমাদের কাছে লোহার মতো কঠিন মনে হয়। দেখেন, আজকে আমি যে নিয়মগুলো করাচ্ছি, am2:r2, os2r2, এই বাক্যগুলা না আপনারা শিখে নিজেদের ভিতরে একটু প্রয়োগ করবেন। বলবেন যে আমাকে প্রতিদিন ভাত রান্না করতে হয়, আমাকে প্রতিদিন ভাত রান্না করতে হয় না। আমাকে কি প্রতিদিন ভাত রান্না করতে হয়? পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স চলে গেল, এবার আসবেন পাস্ট টেন্স। আমাকে ভাত রান্না করতে হতো, আমাকে ভাত রান্না করতে হতো না। আমাকে কি ভাত রান্না করতে হতো? তাহলে প্রেজেন্ট টেন্সে 3টা শিখালাম, পাস্ট টেন্সে 3টা। এবার দেখেন এখানে কি বলছে, am2:r2 কে যেভাবে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করা হয়েছে, os2 এবং ওয়ার2 কে সেই একই পদ্ধতিতে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হয়। এখন আমরা দেখব am, is, আর, was, আর, সাপোজ টু এর ব্যবহার। দেখেন এখানে আমি কিন্তু আর বেশি ব্যাখ্যা দিলাম না নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করতে হয় কিভাবে, কারণ এখানে আমরা উপরে শিখে এসেছি। এই বাক্যটা আমি যদি একটু করি, আই ওয়াজ টু কুক রাইস, এটা নেগেটিভ কি হবে? আই ওয়াজ নট টু I was not to cook কুক rice. রাইস। আমাকে কি ভাত রান্না করতে হতো? ওয়াজ আই টু কুক রাইস, Was অর্থাৎ I? ওয়াজটা প্রথমে নিয়ে আসবেন, ইন্টারোগেটিভ হয়ে যাবে। আমাকে কি বাজারে যেতে হতো? ওয়াজ আই টু গো টু মার্কেট। আমাকে কি চাকরিটা পেতে হতো? ওয়াজ আই টু রিসিভ দ্য জব। অর্থাৎ এখানে শুধু আমরা ওই প্রেজেন্ট টেন্সের যে স্ট্রাকচার, পাস্ট টেন্সের সেই স্ট্রাকচার, শুধু ওই ভার্বটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। শুধু কি করতে হবে? ভার্ব চেঞ্জ করতে হবে। এখন আমরা দেখব অ্যাম, ইজ, আর, অজ এর সাপোজ টু এর ব্যবহার। আচ্ছা, সবাই একটু সাড়া দেন তো, ক্লাসটা কেমন লাগছে আজকে? কি সবাই বুঝতে পারছেন, এনজয় করতে পারছেন? লেট মি নো দ্যাট। জি স্যার, ভালো লাগছে ক্লাসটা। ভালো জি স্যার। লাগছে, ক্লাসগুলো ভালো লাগবে অবশ্যই। তো এখন আমরা দেখব যে কিভাবে এম সাপোজ টু, ইজ সাপোজ টু, আর সাপোজ টু এর অর্থ হচ্ছে সাবজেক্টকে বা কর্তাকে বর্তমানে স্বাভাবিকভাবে কোনো কিছু করার কথা। উপরে এই বাক্যগুলোর অর্থ কি জানেন? এই যে আমাকে ভাত রান্না করতে হয়, আমাকে ভাত রান্না করতে হয় না, আমাকে কি ভাত রান্না করতে হয়, আমাকে ভাত রান্না করতে হতো যদি পাস্ট টেন্স বলেন। আর এইগুলার অর্থ কি দেখেন, এইগুলার অর্থ হচ্ছে বর্তমানে স্বাভাবিকভাবে কোনো কিছু করার কথা। যেমন দেখেন, আমার অফিসে যাওয়ার কথা, তার বাসায় আজ আমার দাওয়াত রয়েছে, সেখানে যাওয়ার কথা। আজ 26 তারিখ, ছুটির দিন, তার আজ বাসায় আসার কথা। এই ধরনের বাক্যগুলা আমরা কিভাবে করব? এম সাপোজ টু, Supposed to. ইজ সাপোজ টু, আর সাপোজ টু। এইগুলো আমরা একটা কনভারসেশন গ্রুপ করব, কয়েকটি ক্লাস একটু করেন, এই গ্রুপে আমরা এই কথাগুলো একটু আলোচনা করব। সেখানে আপনি থাকবেন, আমি থাকবো, কারো ভুল হলে আমি ধরিয়ে দিব, অথবা গ্রুপ লাগবে না। এখানে যেভাবে ক্লাস করছি, কিছু ক্লাস আমি নিব শেষের দিকে, শুধু স্পিকিং এর ক্লাস। এখানে আমি নাম ধরে ধরে, মাত্র 4 জন আপনারা রয়েছেন, এক একজনকে 15 মিনিট করে সময় দিব, 1 ঘন্টার ক্লাস থাকবে। ওই 15 মিনিট আপনি কথা বলবেন, বাট উইদাউট ইউজিং এনি বেঙ্গলি ওয়ার্ড। ওই 15 মিনিটে বাংলা শব্দ ব্যবহার করা যাবে না, আপনার ভুল হোক সমস্যা নেই, কিন্তু ওই ভুল আপনাকে বলে যেতে হবে। ইংলিশটা বলার অভ্যাস করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস ছাড়া পৃথিবীতে কেউ কখনো সফল হয় না। যখন বিমান আবিষ্কার করা হলো, অরভিল রাইট এবং উইলভার রাইট, এই রাইট ভ্রাতৃত্বদ্বয় দিন রাত অনুশীলন করতেন 999 বার। 999 বার, 999, 999 বার চেষ্টা করার পর 1000তম বারে গিয়ে বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছিলেন কে বলেন তো? এডিসন। কে আবিষ্কার করেছিলেন? মনে রাখবেন এই তথ্যগুলা। তো টমাস আলভা এডিসন। হ্যাঁ, টমাস আলভা এডিসন। তো আমরা কি কখনো একটা জিনিস 5বারও চেষ্টা করি? করি না। একবার অথবা 2বার, 3বারও আমরা কেউ করি না। নিজের সঙ্গে একটু মিলিয়ে দেখবেন। তো দেখেন আমরা এখানে কি করব, এম সাপোজ টু, ইজ সাপোজ টু এবং আর সাপোজ টু ব্যবহার করে সাবজেক্টকে বর্তমানে স্বাভাবিকভাবে কোনো কিছু করার কথা এমন থাকলে সেখানে আমরা এম সাপোজ টু, ইজ সাপোজ টু এবং আর সাপোজ টু ব্যবহার করব। আমার অফিসে যাওয়ার কথা, আই অ্যাম সাপোজ টু গো টু অফিস।
দেখেন এখানে সাপোজ না, কিন্তু উচ্চারণটা হবে এখানে ইডি যোগ করতে হবে, সাপোজড। সাপোজড, SUPPOSE, এটা হচ্ছে আমার মূল শব্দ, ওর পরে ইডি যোগ করেছি, অর্থাৎ এটা V2 বা আপনি V3ও বলতে পারেন। আই এম সাপোজড টু গো টু অফিস, আমার অফিসে যাওয়ার কথা। তোমার এয়ারপোর্টে যাওয়ার কথা, ইউ আর সাপোজ টু গো টু এয়ারপোর্ট। তার একটা গাড়ি চালানোর কথা, হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার। তাদের আজ রহিমের বাড়িতে যাওয়ার কথা, দে আর সাপোজ টু গো টু রহিমস হাউস। এখানে ইট না, এখানে গো হবে, GO, অর্থাৎ তাদেরকে আজ রহিমের বাড়িতে যাওয়ার কথা। আজ আমার একটা প্রেজেন্টেশন দেওয়ার কথা, আই অ্যাম টু আই অ্যাম সাপোজ টু গিভ আ প্রেজেন্টেশন টুডে। আজ তোমার একটি গান গাওয়ার কথা, ইউ আর সাপোজ টু সিং আ সং টুডে। অর্থাৎ কোনো কিছু করার কথা আছে এমন যদি কখনো বাংলা বাক্যে দেখতে পান, সেখানে আমাদের স্ট্রাকচারটা কি হবে? স্ট্রাকচারটা হবে হচ্ছে সাবজেক্ট প্লাস এম সাপোজ টু, ইজ সাপোজ টু, আর সাপোজ টু, প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন। অর্থাৎ আমরা এতক্ষণে বিষয়টা শিখে ফেলেছি। তার ক্রিকেট খেলার কথা, হি ইজ সাপোজ টু প্লে ক্রিকেট। হি ইজ সাপোজ টু প্লে ক্রিকেট, তার ক্রিকেট খেলার কথা। এই সাপোজ টু নিয়ে কার কি কোনো সমস্যা আছে? থাকলে বলেন, আমি একটু সমাধান করে দিব। আচ্ছা দেখেন, এরপরে আমরা দেখব এই সেন্টেন্স গুলাকে যখন নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করতে হবে তখন আমরা কিভাবে করব। এই সেন্টেন্স গুলাকে যখন আমরা নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করব তখন আমাদেরকে কিভাবে করতে হবে। নেগেটিভ যখন করব খুবই সহজ, প্রথমে সাবজেক্ট আনতে হবে, তারপর ইজ, অ্যাম, ইজ, আর, এরপরে নট বসাতে হবে, তারপর সাপোজ টু, তারপর ভি অন ফর্ম, তারপর অবজেক্ট। আমরা প্রথমে একটা উদাহরণ দেখে আসি। দেখেন, আজ তার বিমানবন্দরে যাওয়ার কথা, কি হবে? হি ইজ সাপোজ টু গো টু এয়ারপোর্ট, এটা অ্যাফার্মেটিভ। এটা নেগেটিভ যখন করব তখন কি হবে? দেখেন, হি ইজ, এরপরে শুধু অতিরিক্ত নট বসাতে হবে, হি ইজ নট সাপোজ টু গো টু এয়ারপোর্ট। তারপর দেখেন, আমার আজ তার সাথে দেখা করার কথা না, আই অ্যাম নট সাপোজ টু মিট উইথ হিম। মিট উইথ হিম, এই জায়গাটা আমি একটু লিখে দেই। দেখেন, আমার আজ তার সঙ্গে দেখা করার কথা না, কি হবে? আই অ্যাম, এরপরে নট দিতে হবে, NOT, আই অ্যাম নট সাপোজড, SUPPOSED, আই অ্যাম নট সাপোজড, তারপর টু মিট, মিট উইথ, উইথ হিম, HIM, অর্থাৎ আই এম নট সাপোজ টু মিট উইথ হিম। এখানে কি বললাম দেখেন, বলা হচ্ছে যখন নেগেটিভ করবেন তখন সাবজেক্ট, তারপর এম, ইজ, আর, এরপরে নট, তারপর সাপোজ টু, প্লাস ভার্বের ভি অন ফর্ম, প্লাস অবজেক্ট। একটা উদাহরণ দেখেন, তার আজ বিমানবন্দর যাওয়ার কথা, এটা অ্যাফার্মেটিভ, কি হবে? এই বাক্যটা দেখেন, হি ইজ সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে। হি ইজ সাপোজড টু গো টু এয়ারপোর্ট টুডে, তার আজ বিমানবন্দরে যাওয়ার কথা। যদি বলি তার আজ বিমানবন্দরে যাওয়ার কথা না, তখন কি হবে? এই হি ইজ নট সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে। তার আজ ভাত খাওয়ার কথা, হি ইজ সাপোজ টু ইট রাইস। তার আজ ভাত খাওয়ার কথা না, হি ইজ নট সাপোজ টু ইট রাইস। দেখেন, তার আজ বিমানবন্দরে যাওয়ার কথা না, কি হবে? হি ইজ নট সাপোজ টু গো টু এয়ারপোর্ট। এটা ইন্টারোগেটিভ যখন করব কি হবে? তার কি আজ বিমানবন্দরে যাওয়ার কথা? তার কি আজ বিমানবন্দর, হ্যাঁ, ইজ হি, প্রথমে ইজ আনতে হবে, তারপর সাবজেক্ট বসাবেন, ইজ হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট। আচ্ছা, তার কি আজ বিমানবন্দরে যাওয়ার কথা না, ওই ইজের সঙ্গে নট বসাবেন, ইজেন্ট হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট। ইজেন্ট হি সাপোজড টু গো টু এয়ারপোর্ট। এখানে দুইটা টু বসেছে, অনেকেই প্রশ্ন করবেন একটু পরে যে স্যার দুইটা টু কেন হলো, প্রশ্ন আসে না, আসাটা স্বাভাবিক। একটি হচ্ছে আমার এই রুল অনুসারে, দেখেন এই যে এম টু ইজ টু আর টু, এই সাপোজ টু, এই সাপোজের সঙ্গে যে টু, একটি হচ্ছে সেই টু, আর একটি হচ্ছে এই টু এয়ারপোর্ট, অর্থাৎ এয়ারপোর্টের দিকে, কোনো কিছু দিকে বুঝালে টু বসে। টু শব্দের অর্থ হচ্ছে কাছে, দিকে, প্রতি। এই জন্য কিন্তু এই বাক্যে আমাকে দুইটা টু বসাতে হয়েছে। আর ইউ ক্লিয়ার? দেখেন, তার কি আজ বিমানবন্দরে যাওয়ার কথা, ইজ হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট। তার কি আজ বিমানবন্দরে যাওয়ার কথা না, ইজ নট হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট। ইজ নট হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট, তার কি আজ বিমানবন্দরে যাওয়ার কথা না।
অর্থাৎ এই জায়গাটাতে আপনাকে কি করতে হবে, এখানে ওই যে মূল অক্সিলারি ভার্ব আছে অ্যাম ইজ আর, ওর সঙ্গে শুধু নট বসালে নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে যাবে। কখন তার বিমানবন্দরে যাওয়ার কথা, হোয়েন ইজ হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট, কেন তার বিমানবন্দরে যাওয়ার কথা না, হোয়াই ইজেন্ট হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট, হোয়াই ইজেন্ট হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট। দেখেন এই যে বাক্যগুলো না, এই বাক্যগুলো ঠিক এই নিয়ম অনুসারে করবেন। এই দেখেন এখানে কিন্তু আমি দিয়ে এসেছি, এই যে এখানে দেখেন 12টি বাক্য আছে, এই 12টি বাক্য ঠিক যেভাবে সাজিয়েছি এই বাক্যটাও আপনি সেইভাবে সাজাতে পারবেন। অর্থাৎ সাপোজ টু এর ব্যবহার, তার কি আজ বিমানবন্দরে যাওয়ার কথা, ইজেন্ট হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট, ইজেন্ট হি, অর্থাৎ কেন তার বিমানবন্দরে যাওয়ার কথা না, হোয়াই ইজেন্ট হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট, তার কখন বিমানবন্দরে যাওয়ার কথা, হোয়েন ইজ হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট, তার কি আজ বিমানবন্দরে যাওয়ার কথা না, ইজেন্ট হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট, ইজেন্ট হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট, তার কি আজ বিমানবন্দরে যাওয়ার কথা না। অর্থাৎ উপরের ওই বাক্যগুলো যদি বুঝতে পারেন, এই জায়গাটাও আপনি খুব ভালোভাবে ক্লিয়ার করতে পারবেন। এরপর দেখেন ওয়াজ সাপোজ টু অ্যান্ড ওয়ার সাপোজ টু এর অর্থ হচ্ছে সাবজেক্টকে বর্তমানে স্বাভাবিকভাবে কোনো কিছু করার কথা ছিল। আবারও বলি, সাবজেক্টকে বর্তমানে কোনো কিছু করার কথা থাকে বা করার কথা প্রেজেন্ট টেন্সে বুঝালে কি হবে, সাপোজ টু, কি হবে, সাপোজ টু। আর যখন সাবজেক্টকে কোনো কিছু করার কথা ছিল অতীতকাল বুঝাবে, তখন কি হবে জানেন, ওয়াজ বা ওয়্যার। যেমন আজ আমাদের বিমানবন্দরে যাওয়ার কথা ছিল, সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, আপনি আপনার ছেলেকে বলছেন যে ইস, ভুল হয়ে গেল তো, আজকে তো আমাদের বিমানবন্দরে যাওয়ার কথা ছিল, আপনি যেতে পারেননি, আপনার মনে ছিল না, তাই আপনি আপনার পরিবারের কাউকে বলছেন যে আজ তো আমাদের বিমানবন্দর যাওয়ার কথা ছিল। আপনার মনে পড়লো কখন, রাতের বেলায়, কিন্তু আপনি যাননি। তখন আপনি কিভাবে করবেন পাস্ট টেন্সের সেই বাক্যগুলো একটু দেখেন। আমার আজ বিমানবন্দরে যাওয়ার কথা ছিল, এখানে আমরা প্রেজেন্ট টেন্সে শুধু অ্যাম ইজ আর ব্যবহার করেছি, সেই জায়গাটায় আমরা শুধু ওয়াজ ব্যবহার করব, আর কোনো পরিবর্তন হবে না। আই ওয়াজ সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, আই ওয়াজ সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, আজ আমাদের বিমানবন্দরে যাওয়ার কথা ছিল, আমার যাওয়ার কথা ছিল, তাহলে এখানে আই ওয়াজ, আমাদের থাকলে উই ওয়ার হতো। আজ আমার মাছ ধরতে যাওয়ার কথা ছিল, শুক্রবার, মনে করেন আমরা বড়শি দিয়ে মাছ ধরি না বিভিন্ন জায়গায়, পুকুরে ওই যে সিট বিক্রি করে যে এগুলো করা হয় মাছ ধরার প্রতিযোগিতা, তো বলা হচ্ছে যে আজ আমার মাছ ধরতে যাওয়ার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু ক্যাচ ফিশ টুডে। আমার আজ গাড়ি চালানোর কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার টুডে, আই ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার টুডে। আজ আমার গাড়ি চালানোর কথা ছিল, আজ আমার গাড়ি চালানোর কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার টুডে। এবার দেখেন নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ গুলো অ্যাম, ইজ, আর, সাপোজ টু এদের মতো করে তৈরি করতে হবে, এবং এই ভার্ব গুলো দিয়ে বেশি বেশি সেন্টেন্স তৈরি করে প্র্যাকটিস করতে হবে। এইটা আমি রেড কালি দিয়ে আপনাদের জন্য আমি লিখে দিয়েছি, স্মরণ করে দিয়েছি যে এইগুলো আপনাদেরকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার উপকার হবে। আই অ্যাম গোয়িং, দেখেন অ্যাম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, আর গোয়িং টু, এখানে কি আছে এই কয়েকটা লাইন একটু পড়ে ফেলেন তো। am going to, is going to, are going to, was going to, were going to। এই কাঠামোটি দ্বারা সাবজেক্টকে অতীতে কোনো কাজ করতে যাচ্ছিল অথবা বর্তমানে কোনো কিছু করতে যাচ্ছে বোঝায়। এম, ইজ, আর প্লাস গোয়িং টু বর্তমান এবং ভবিষ্যৎকালকে নির্দেশ করে। ওয়াজ, ওয়ার, গোয়িং টু অতীতকালকে নির্দেশ করে। হ্যাঁ, স্ট্রাকচার, স্ট্রাকচারটা একটু দেখি আমরা, এখানে স্ট্রাকচারটা আমরা দেখবো যে কি কি আছে। হ্যাঁ পড়েন। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস বি গোয়িং টু প্লাস এক্সটেনশন। হ্যাঁ, আমি ভাত রান্না করতে যাচ্ছি, আই এম গোয়িং টু কুক রাইস। আমি একটি দোকান চালু করতে যাচ্ছি, আই এম গোয়িং টু ওপেন এ শপ। আমি কি ইংরেজি শিখতে সরি, তুমি কি ইংরেজি শিখতে যাচ্ছ, আর ইউ গোয়িং টু লার্ন ইংলিশ। সে ক্রিকেট খেলতে যাচ্ছে, হি ইজ গোয়িং টু প্লে ক্রিকেট। রূপা গান গাইতে যাচ্ছে, রূপা ইজ, স্যার এই লাইনটা নাই হ্যাঁ এখানে। দেখেন আমি একটু বলে আসি, ব্যাখ্যা করি। অর্থাৎ এখানে আমরা অ্যাম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু এবং সেইভাবে পাস্ট টেন্সে ওয়াজ গোয়িং টু, আর গোয়িং টু হবে। এই কাঠামোটি দ্বারা
সাবজেক্টকে অতীতে কোনো কাজ করতে যাচ্ছিল অথবা বর্তমানে কোনো কিছু করতে যাচ্ছে। যেমন আমি একটি মোবাইল কিনতে যাচ্ছি, আমি একটা বাড়ি তৈরি করতে যাচ্ছি, আমি আগামীকাল ঢাকায় যেতে চাচ্ছি, আমি তার সঙ্গে কথা বলতে যাচ্ছি। অর্থাৎ এখনো যেয়ে পারেননি, যাচ্ছি বা যাচ্ছিলাম এমন বুঝালে প্রেজেন্ট টেন্সে অ্যাম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু। পাস্ট টেন্সে হবে ওয়াজ গোয়িং টু অথবা ওয়ার গোয়িং টু। ওয়াজ গোয়িং টু অথবা ওয়ার গোয়িং টু। দেখেন, অ্যাম, ইজ, আর প্লাস গোয়িং টু এটা বর্তমান এবং ভবিষ্যৎ কালকে নির্দেশ করে, ভালোভাবে বুঝবেন, বর্তমান এবং ভবিষ্যৎ। এবং ওয়াজ অথবা ওয়ার গোয়িং টু হলে অতীত কালকে নির্দেশ করে। কাকে নির্দেশ করে? অতীত কালকে। আমরা একটু দেখি স্ট্রাকচার কি হবে। সাবজেক্ট প্লাস বি গোয়িং টু প্লাস এক্সটেনশন, অর্থাৎ বি গোয়িং টু, অর্থাৎ এখানে ওই যেগুলা বুঝিয়েছি এই অ্যাম, ইজ, আর গোয়িং টু। যেমন আমি ভাত রান্না করতে যাচ্ছি। আপনি রাইস কুকারের বাটিতে করে চাউল নিয়েছেন, আপনার ঘরে একজন আসলো, বলল যে আপনি কোথায় যাচ্ছেন, তাকে বলছেন যে আমি এই মুহূর্তে ভাত রান্না করতে যাচ্ছি। আপনি ড্রেস পরে রেডি হয়েছেন, বাজারে যাচ্ছেন, কেউ আপনাকে বলল আম্মু কোথায় যাচ্ছ, আপনি আপনার ছেলেকে বললেন যে আমি বাজারে একটি মোবাইল কিনতে যাচ্ছি। এই বাক্যগুলা কিভাবে করব? আমি ভাত রান্না করতে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু কুক রাইস। অর্থাৎ প্রথমে সাবজেক্ট, তারপর অ্যাম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, তারপর ভার্বের ভি ওয়ান ফর্ম, তারপর অবজেক্ট। দেখেন, আমি ভাত রান্না করতে যাচ্ছি, এই বাক্যটা একটু বুঝাই। আমি ভাত রান্না করতে যাচ্ছি, অর্থাৎ এখানে আই হচ্ছে সাবজেক্ট, তারপর অ্যাম, ইজ, আর যে কোনো একটি বসাতে হবে, অর্থাৎ আই অ্যাম গোয়িং টু সাবজেক্টের পরে অ্যাম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু। এটা কিভাবে বসাবেন? সাবজেক্ট অনুসারে। এখানে আই না থেকে যদি উই হতো কি হতো বলেন তো? উই আর গোয়িং আর টু। হতো উই আর গোয়িং টু কুক রাইস। আমি একটি দোকান চালু করতে যাচ্ছি, আমি একটি দোকান চালু করতে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু ওপেন আ শপ। আই অ্যাম গোয়িং টু ওপেন আ শপ, অর্থাৎ দোকানটা এখনো চালু করে পারেননি, করতে যাচ্ছি। আমি একটা চাকরিতে যোগদান করতে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু জয়েন আ জব। তুমি কি ইংরেজি শিখতে যাচ্ছ? দেখেন, এখানে আবার আমি ইন্টারোগেটিভ করে ফেলছি। তুমি কি ইংরেজি শিখতে যাচ্ছ? এটা আমরা কিভাবে করব? এটা বলছে যে আর ইউ গোয়িং টু হ্যাঁ, লার্ন ইংলিশ? ওই অ্যাম, ইজ, আর ওইটা প্রথমে আনতে হবে। তো এখানে সাবজেক্ট ইউ আছে, এর বাম পাশে আর বসাতে হবে। আর ইউ গোয়িং টু লার্ন ইংলিশ? তুমি কি ইংরেজি শিখতে যাচ্ছ? আর ইউ গোয়িং টু লার্ন ইংলিশ? আর ইউ গোয়িং টু স্কুল? আর ইউ গোয়িং টু ডু দা ওয়ার্ক? অর্থাৎ এখানে প্রথমে ওই অক্সিলারি ভার্বটা প্রথমে আনতে হবে, তারপর সাবজেক্ট, তারপর গোয়িং টু, তারপর ভার্বের বেস ফর্ম, তারপর এক্সটেনশন। রুলটা যদি বুঝতে পারেন, ধরতে পারেন, খুবই সহজ। এর থেকে সহজ জিনিস ইংলিশ ল্যাঙ্গুয়েজে খুবই কমই আছে। সে ক্রিকেট খেলতে যাচ্ছে, হি ইজ গোয়িং টু প্লে ক্রিকেট। রূপা গান গাইতে যাচ্ছিল, তাহলে কি হবে? রূপা যাচ্ছিল, এখানে ওয়াজ গোয়িং টু। রূপা ওয়াজ গোয়িং টু Past সিং এ tense. সং। তারা মাছ ধরতে যাচ্ছিল, দে ওয়ার গোয়িং টু ক্যাচ ফিশ। তারা ঢাকায় যাচ্ছিল, দে ওয়ার গোয়িং টু ঢাকা। তারা একটা বাড়ি তৈরি করতে যাচ্ছিল, দে ওয়ার গোয়িং টু মেক এ হাউস। নিয়ম ঠিক রেখে আপনি সাবজেক্ট এবং অবজেক্ট পরিবর্তন করে করে অনেক কিছু করতে পারবেন, অনেক কিছু। আপনার কাছে আমি 2 কেজি তরল দুধ দিলাম, এই দুধটা প্রসেসিং করে আপনি এটা বিভিন্ন মিষ্টান্নতে রূপদান করতে পারবেন, ছানা তৈরি করতে পারবেন, রসগোল্লা তৈরি করতে পারবেন, আপনি রসমালাই তৈরি করতে পারবেন, ক্ষীর তৈরি করতে পারবেন, পনির তৈরি করতে পারবেন, ঘি তৈরি করতে পারবেন, মাখন তৈরি করতে পারবেন। কি পারা যাবে না? যাবে স্যার। যাবে। আমার উপাদানটা ঠিক আছে, দুধ। এখানে স্ট্রাকচার ঠিক রেখে আমি এখানে তিনটা, দেখেন, আমি সেই দীর্ঘদিন ধরে বা আমার প্রত্যেকটা ক্লাসে আমি আপনাদেরকে একটা জিনিস শিখাতে চাই যে প্রত্যেকটা বাক্যকে 4টা ভাবে আমাদেরকে কনভার্ট করা শিখতে হবে। অ্যাফার্মেটিভ, সেখান থেকে নেগেটিভ, সেখান থেকে ইন্টারোগেটিভ, সেখান থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ। আজকেও কিন্তু আমি তার ব্যতিক্রম করিনি। আমি দেখেন আপনাদেরকে শিখিয়েছি যে কিভাবে অ্যাফার্মেটিভ করতে হয় এই বাক্যগুলা দিয়ে, কিভাবে নেগেটিভ করতে হয়, কিভাবে ইন্টারোগেটিভ করতে হয়, কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়। আমি আবারও একটু এই জায়গাটা আপনাদেরকে দেখাতে চাই। এই জায়গাটা আপনারা একটু দেখবেন, এই যে এই বাক্যগুলা, শি ইজ টু কুক রাইস, তাকে ভাত রান্না করতে হয়, তাকে ভাত রান্না করতে হয় না। শি ইজ নট টু কুক রাইস, তাকে কি ভাত রান্না করতে হয়? ইজ টু কুক রাইস, তাকে কি ভাত রান্না করতে হয় না? ইজেন্ট শি Yes, sir. টু কুক রাইস। কেন তাকে ভাত রান্না করতে হয় না? হোয়াই, কেন ইংরেজি কি? হোয়াই। হোয়াই ইজেন্ট শি টু কুক রাইস, তাকে কোথায় ভাত রান্না করতে হয়? হোয়ার ইজ
শি টু কুক রাইস, তাকে কখন ভাত রান্না করতে হয়। হোয়েন ইজ শি টু কুক রাইস, এখানে আপনি নেগেটিভও করতে পারেন, তাকে কখন ভাত রান্না করতে হয় না। হোয়েন ইজেন্ট শি টু কুক রাইস। অর্থাৎ আপনি যদি নিয়ম জানেন, আপনি ওই নিয়ম থেকে দেখেন, এখানে একটা উদাহরণ রয়েছে, খুব দারুণ আর আবার এক্সাম্পল। ওইটাও হয়, হ্যাঁ তাকে কিভাবে ভাত রান্না হ্যাঁ হ্যাঁ, করতে হয়, এখানে আপনি অনেকভাবে কিভাবে করতে ভাত পারেন, রান্না করতে অনেকভাবে করতে পারেন, এক্সাক্ট বলেছেন। বলছি যে এখানে একটা সুন্দর উদাহরণ আছে, এক্সাম্পলটা কি জানেন? একটা বানর, সরি, এটা হচ্ছে চায়না, চীন দেশের একটা প্রবাদ। আপনার কাছে আমি একটি মাছ চাইলাম, খাওয়ার জন্য একটা মাছ, আপনার ঘের বা আপনার বড় যে পন্ড রয়েছে সেখান থেকে বললাম যে আমাকে একটা মাছ দিন। আপনি আমাকে 2 কেজি ওজনের একটি কাতলা অথবা একটা রুই মাছ আপনি জাল দিয়ে ধরে আমাকে দিলেন, স্যার এটা আপনি খাবেন। এটা বাসায় আমি নিয়ে গেলাম, মজা করে আমার ওয়াইফ রান্না করলো, আমার আম্মু রান্না করলো, আমি খেলাম। পরবর্তী দিন আবার আপনার কাছে আমি মাছ চাইলাম, আপনি আবারও আমাকে একটা মাছ ধরে দিলেন। তৃতীয় দিন আবারও চাইলাম, আবারও আপনি মাছ দিলেন। চতুর্থ দিন যখন আপনার কাছে মাছ চাইলাম, আপনি রাগান্বিত হয়ে গেলেন, আপনি খুব বকা দিয়ে বললেন যে স্যার, আমার কাজ বাদ দিয়ে আপনাকে প্রতিদিন আমি মাছ দিতে পারবো না, আপনি মাছ ধরে খান। আমার পুকুরে বা নদীতে বা সমুদ্রে মুক্ত জলাশয়ে অনেক মাছ আছে, আপনি মাছ ধরে ধরে খাইবেন, কিন্তু আমি তো মাছ ধরতে পারি না। তো আপনি আমাকে মাছ না দিয়ে যদি আপনি আমাকে মাছ ধরা শিখিয়ে দেন, তাহলে আমি প্রতিদিন মাছ ধরে ধরে খেতে পারবো। ইংরেজি ভাষাটাও ঠিক তদ্রূপ। আপনি গ্রামারের রুলগুলো শিখে যান, ওই মাছ ধরা শেখার মতো আপনি অনেক মাছ খেতে পারবেন, আপনি অনেক বাক্য গঠন করতে পারবেন। আমার এই রুলগুলা যদি ভালোভাবে একটু ধরতে পারেন, এইগুলা যদি ব্রেনে আপনার খুব ভালোভাবে একটু নিতে পারেন। এক্সাম্পলটা কেমন লাগলো বলেন? খুব ভালো এক্সাম্পল স্যার, কারণ আমারও মাছ খেতে ইচ্ছা হচ্ছে। অবশ্যই, একদমই, আমারও খুব ফেভারিট একটা জিনিস। হ্যাঁ হ্যাঁ, মাছ। একদমই আমারও খুব ফেভারিট, আমারও শুনে গল্পটা বলেই মাছের প্রতি একটা মন চলে গিয়েছে। তো যাই হোক, দেখেন এখানে আমরা ওই সেই মাছ ধরার মতো আমরা মুখস্থ করব না, আমরা গ্রামারের এই যে রুলগুলা শিখাচ্ছি, এই রুলগুলা একটু দেখবো, আমরা যেন নিজেরা তৈরি করতে পারি, ফ্রি হ্যান্ডে যেন আমরা লিখতে পারি। তো ফ্রি হ্যান্ড লিখতে গেলে এই শব্দগুলা, যেমন এই যে আমার আজ বিমানবন্দরে যাওয়ার কথা, এটা আপনি কোনো টেন্স বা কোনো মডাল দিয়ে আপনি করতে পারবেন? পারবেন, এটা হচ্ছে সেমি মডাল দিয়ে। কিন্তু এই রুলটা যদি না থাকে, জানা না থাকে, তাহলে তো হবে না। এই নিয়মটা আমাকে জানতে হবে, নিয়ম জানলে। স্যার আজকে আমরা প্রতিনিয়ত লেটার, সাপোজ টু, হ্যাঁ হ্যাভ টু, হ্যাড হ্যাঁ টু, হ্যাঁ, এগুলো আমরা প্রতিনিয়তই আসলে ব্যবহার করছি। এই এই সেন্টেন্স গুলোই প্রতিদিন ব্যবহৃত হয় এ- প্রতিটা কাজে, অফিস একদম আদালতে ঠিক, সব একদম জায়গায়। একদম ঠিক বলেছেন। সকাল থেকে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা এই হ্যাভ ভার্ব, ডু এই ভার্ব, বি টাইপের। ভার্ব, হুম সাপোজ হুম। টু ভার্ব, Yes, হ্যাঁ, sir. লেট ভার্ব, গেট ভার্ব, এই গেট ভার্বের ব্যবহারটা অনেক বড়। দেখেন এটা আমি আজকে সামনে এনে রেখেছি, কিন্তু আজকে দুঃখের বিষয় এই মুহূর্তে আমাদের হাতে সময় নেই। এই শীটটা একটু দেখেন, ইউজ অফ লেট ভার্ব দেখতে পাচ্ছেন? ইউজ অফ লেট Yes, ভার্ব, sir. এটা আগামী ক্লাসে আমি ক্লাস করাবো, এটাও খুব এনজয়েবল একটা ক্লাস হবে, কেউ মিস করবেন না। তো এইটাও কিন্তু আমাদেরকে একটু ভালোভাবে শিখতে হবে, এটা দেখতে হবে। কি দেখতে হবে? যে এই লেট ভার্বের ব্যবহারটা করে আমরা কিভাবে আমাদের এইগুলো করতে পারি। জাস্ট ওয়েট আ মিনিট। এই যে, তো আমরা আজকে সাপোজ টু এর ব্যবহার শিখলাম, পরের দিন আমরা শিখবো লেট ভার্বের ব্যবহার। দেখেন এখানে আমরা আরো কিছু দেখতে পাচ্ছি। এখানে কি বলছে? আমি ভাত রান্না করতে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু কুক রাইস। আমি একটি দোকান চালু করতে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু ওপেন আ শপ। তুমি কি ইংরেজি শিখতে যাচ্ছ? আর ইউ গোয়িং টু লার্ন ইংলিশ? সে কি ক্রিকেট খেলতে যাচ্ছে? ইজ হি গোয়িং টু প্লে ক্রিকেট? রূপা গান গাইতে যাচ্ছিল, রূপা ওয়াজ গোয়িং টু সিং আ সং। রূপা ওয়াজ গোয়িং টু সিং আ সং। অর্থাৎ এখানে এম গোয়িং টু, ইজ গোয়িং টু, ওয়াজ সাপোজ টু, এম সাপোজ টু, এইগুলা দিয়ে আমরা আজকের ক্লাসের এই বাক্যগুলো শিখলাম। অনেক কিছু আমরা শিখেছি। আমার ক্লাস শেষ করার পরপরই এটা আমি এখনই আমার পিডিএফ ক্লাস রেকর্ড দিয়ে দিব, আপনারা একটু দেখবেন। চর্চা করতে হবে, আমি একটা কথা বারবার বলি, চর্চা না করলে মরচা পড়ে যায়। মরচা শব্দের অর্থ হচ্ছে মরিচা, এটা বাংলায় তদ্ভব একটা শব্দ, মরিচা থেকে মরচা। আপনি যত বেশি চর্চা করবেন, আপনার লোহার অস্ত্রটা তত বেশি শানিত হবে, তত বেশি ধারালো হবে। আমরা রান্নাঘরে মায়েরা দেখবেন তরকারি কাটার জন্য এই যে বটি বা অন্য ইয়ে ব্যবহার করি না? তো এখানেও কিন্তু আমাদের এই জ্ঞান অস্ত্রটা খুব ধারালো করতে হবে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখে। তো আজকে আমি যতটুকু শিখালাম, মনে হয় কারো কোনো সমস্যা থাকার কথা না। আমি অত্যন্ত ভেঙে ভেঙে বিষয়গুলো বুঝিয়ে দিয়েছি। তা সবাই কি আমার ক্লাসটা বুঝতে পেরেছেন? সবাই একটু সাড়া দিবেন প্লিজ। জি স্যার, বুঝতে Yes, sir. পেরেছি। দেখেন আগামী ক্লাসটাও এনজয়েবল হবে।
আর প্রত্যেকে একটু টাইম মেনটেন করে ক্লাস করবেন। আমার যদি কখনো একটু টাইম মানে সমস্যা হয়ে যায়, কোনো ক্লাস গ্যাপ থাকে, এটা পরে আমি নিয়ে দিব, এবং শুক্রবারও এখন থেকে ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দ্যাটস অল ফর টুডে। সি। আমার ক্লাস একদিন পর স্যার। হ্যাঁ, আপনারটা একটু এই রুটিনটা একটু এখানে লিখে দিন, আমি জানিয়ে দিব। ঠিক আছে, কোনো সমস্যা নেই। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে মানে